নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। আর ভিডিওটা শুরু করছি জয় মা তারার নাম নিয়ে। হ্যাঁ, আমরা দুদিন সেইভাবে তোমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকতে পারিনি, কারণ তারাপীঠ একটু গিয়েছিলাম আমরা সপরিবারে। তো সেই কারণেই কয়েকদিন তোমাদের সঙ্গে রেগুলার আপডেট শেয়ার বা কোনো কিছুই শেয়ার করা হয়নি। চেষ্টা করব আজ থেকেই কন্টিনিউ করা এবং খুব ভালোভাবে তারা মায়ের দর্শন আমাদের এসটি ইউনিক স্পোর্টসের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জন্য মায়ের কাছে শুভকামনা জানিয়ে এসেছি। আশা করছি আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের ভালো হবে এবং প্রত্যেকটা আমাদের ফ্যামিলি মেম্বারের ভালো হবে। তো আজকের আমরা ভিডিওতে আলোচনা করব বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গলকে নিয়ে অনেকের একটা বিষয় জানার আগ্রহ রয়েছে যে মিগুয়েলের কি হবে, সেই নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। আইএসএল নিয়ে কথা বলার রয়েছে, কিছু ইনজুরি আপডেটের খবর বেরিয়ে আসছে এবং সব থেকে বড় খবর বেরিয়ে আসছে ইন্টার কাশিকে নিয়ে। যেই ইন্টার কাশিকে নিয়ে কিন্তু বেশ অন্ধকার পরিবেশ একটা তৈরি হয়েছে। তো কি কি খবর রয়েছে সমস্তটা নিয়েই আলোচনা করব। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা কথা বলি একটুখানি আইএসএল নিয়ে, তো আইএসএল দেখতে দেখতে একদম শেষের দিকে এসে গেল, কারণ আজ থেকে শুরু হয়ে গেল ম্যাচ উইক 10। কারণ আইএসএল এর এবছরের ছোট লিগ, টোটাল 13টা ম্যাচ উইক হবে, সেখানে আমরা আইএসএল এর একদম শেষ মুহূর্তে এসে প্রায় হাজির হয়ে গেছি। যেখানে আজকেও কিন্তু ম্যাচ ছিল, যেখানে কেরালা ব্লাস্টার্স কিন্তু একটা ব্রিলিয়ান্ট ম্যাচ খেলেছে। তো আজকে যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি, তো সেখানে কিন্তু উড়িষ্যা এফসি তুলনামূলক দুর্বল দল, তাদের বিরুদ্ধে কিন্তু আজকে কেরালা ব্লাস্টার্স খুবই ভালো পারফরমেন্স করেছে এবং শেষ পর্যন্ত তারা আজকের ম্যাচ 2-1 গোলে জিতেছে। ভিক্টর গোল করেছে এবং মার্টিনেস হার্নান্ডেজ গোল করেছে। এবং কেরালা ব্লাস্টার্স যারা একদম শেষের দিকে ছিল, তারা কিন্তু 11 ম্যাচ শেষে 11 পয়েন্ট নিয়ে এসেছে 9 নম্বর পজিশনে, যেটা কিন্তু একটা কেরালা ব্লাস্টার্সের জন্য ভালো ব্যাপার। যে হ্যাঁ, এই সিজনে তারা পাওয়ার কিছু নেই, কিন্তু যদি শেষের দিকটা ভালো করতে পারে, প্লেয়াররা পারফরমেন্স করতে পারে, পরবর্তী সময় তারা দলের সঙ্গে কন্টিনিউ করবে। তো সেই জন্যই কিন্তু কেরালার নতুন পরিকল্পনায় গেছে, তাদের কোচ পরিবর্তন, কোচিং স্টাফ চেঞ্জ, কিছু বিদেশি এসেছে। তো ওভারঅল কিন্তু কেরালা ভালো করছে। এছাড়া যদি আমরা বাংলার আর এক প্রধান মোহামেডান স্পোর্টিংয়ের কথা বলি, তো মোহামেডানও কিন্তু আইএসএল এর একটা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু তারা সেই ম্যাচে খুবই একটা ভালো রেজাল্ট করেছে, এটুকুই বলবো। কারণ তারা তো পরপর ম্যাচ হারছিল, তারা পয়েন্ট তো একদমই আনতে পারছিল না। তো সেখানে চেন্নাইন এফসির বিরুদ্ধে কিন্তু তারা 0-0 গোলে ড্র করেছে এবং মোহামেডান কিন্তু পরপর দুটো ম্যাচে তারা একটা একটা করে দুটো পয়েন্ট পেয়েছে, যেটা কিন্তু মোহামেডানের জন্য একটা খুবই ভালো ব্যাপার। কিন্তু আরও একটা যে ম্যাচ ছিল, যেখানে পাঞ্জাব এবং ইন্টার কাশি মুখোমুখি হয়েছিল, সেখানে পাঞ্জাব এফসি 3-0 গোলে ম্যাচটা জিতেছিল। তো এই ম্যাচের পরই আসে আসল ঘটনা। আর ঘটনাটা কি, সেখানে হচ্ছে ইন্টার কাশি খুব খারাপ ফুটবল খেলে এবং তারপরই কিন্তু একদম বম বাস্ট যাকে বলা হয়, সেটা কিন্তু করে দেয় আমাদের হাবাস দাদু। তো সেক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে, ইন্টার কাশি তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা একদম অনেক আইনি জটিলতা কাটিয়ে তারা শেষ পর্যন্ত আইএসএল এ আসে। এবার এই বছরটা প্রত্যেকটা দলই স্ট্রাগল করছে, তো ইন্টার কাশিও ওই একই ব্যাপার, তারা এই বড় লিগে এসে কিছুটা তাদের খেই হারিয়ে গেছে। তো যেটা সমস্যার ব্যাপার তৈরি হয়েছে, যে ইন্টার কাশির পুরো যে সেট আপ, তারা কিন্তু বেতনহীন রয়েছে লাস্ট 2 মাস ধরে। সেখানে প্লেয়াররা কি করে মোটিভেশন পাবে যে হ্যাঁ ভালো খেলবো, ভালো পারফরমেন্স করব, টিমকে জেতাবো? সেখানে প্রত্যেকটা প্লেয়ার প্রফেশনাল প্লেয়ার, প্লেয়ারদের বাবা বাছা করে তো আর যাই হোক ফুটবল খেলানো যায় না। প্লেয়াররা যদি নিজেরা খেলতে না চায়, তো সেক্ষেত্রে বারবারই কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়। ম্যানেজমেন্ট আশ্বাস দেয় যে হ্যাঁ তোমরা স্যালারি পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু সেটা হতে হতে 2 মাস গড়িয়ে গেছে। তো প্লেয়ারদের তো রুজিরুটি তো খেলা, সেখানে যদি তাদের পেমেন্ট ঠিকঠাক না আসে, সেটা তো রীতিমতন চিন্তার ব্যাপার। তো সেই কারণে কিন্তু দলে একটা ভাঙন পরিবেশ তৈরি হয়েছে এবং এমন অনেক প্লেয়ার রয়েছে যারা কিন্তু তাদের কন্ট্রাক্ট টার্মিনেটও করতে পারে, সেই হুঁশিয়ারও দিয়ে রেখেছে যে আমরা এই সময়ই এসে আমরা কন্ট্রাক্ট টার্মিনেট করব, আমরা নতুন দলের অফার পেয়ে যাব। তো সেক্ষেত্রে যদি এরকমটা পরিস্থিতি তৈরি হয় যে কন্ট্রাক্ট শেষ পর্যন্ত টার্মিনেট করে, তো সেক্ষেত্রে কিন্তু ইন্টার কাশির অনেক প্লেয়ার কিন্তু বেরিয়ে যাবে। ইন্টার কাশির কাছে কিন্তু বেশ কিছু
কোয়ালিটি প্লেয়ার রয়েছে, যারা বেরিয়ে গেলে কিন্তু ইন্টারকাশির আরও সমস্যা হবে। তাছাড়া আরও বড় সমস্যা ইন্টারকাশির মধ্যে রয়েছে, সেটা হচ্ছে কোচিং যে সেট আপ, সেখানে হাবাস সেও কিন্তু তার স্যালারি ডিউ রয়েছে লাস্ট কয়েক মাস ধরে। তো হাবাস কিন্তু একটু অন্য লেভেলের মানুষ, সেখানে তার কোচিং সেট আপে সে তার প্লেয়ারদের ট্রাস্ট করে, ব্যাক করে, কিন্তু সে কোথা থেকে এবার মোটিভেশন পাবে? সেও তো পয়সা পাচ্ছে না, প্লেয়ারদের কিভাবে বোঝাবে যে হ্যাঁ তোমরা খেলো? সেখানে সেও তো স্যালারিহীন রয়েছে, তো সেক্ষেত্রে সমস্যার ব্যাপার তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে হাবাস সে কিন্তু নিজে তার কন্ট্রাক্ট টার্মিনেটও করে নিতে পারবে, সেরকমটাও কিন্তু শোনা যাচ্ছে। তো ওভারঅল কিন্তু দেখতে গেলে ইন্টারকাশির অবস্থা খুবই খারাপ, তারা কিন্তু বেশ অনেকটাই চাপে পড়ে গেছে, এবং এই চাপ থেকে তারা যদি না ঠিকঠাকভাবে বেরিয়ে আসতে পারে সেক্ষেত্রে তাদের জন্য খুবই খারাপ অবস্থা। তো চার্চিল সেক্ষেত্রে তাদের আনা হয়নি, চার্চিল এক্ষেত্রে খুশি হবে যে দেখো দেখো ইন্টারকাশির এরকম অবস্থা, এবং ইন্টারকাশি যদি দলটা ভেঙেও যায় তো সেক্ষেত্রে চার্চিল পরবর্তী সময় তারা তো একদম মুখিয়ে রয়েছে, পরের সিজনে তারা একদম অন্য রাস্তা দিয়ে তারা আইএসএলে আসার সেটা চেষ্টা করবে, এবং ইন্টারকাশির খারাপ অবস্থাটা চার্চিলের জন্য ভালো দিকে হতেই পারে। তো এটা তো গেল ইন্টারকাশির অবস্থা। এরপর যদি আমরা একটুখানি ইনজুরি আপডেট নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু এফসি গোয়া শিবিরে একটা বড় সড়ো ধাক্কা এসেছে, কারণ গোয়া দলে এমনি ফরেন প্লেয়ারের অপশান কম, পল মরিনো আর আপফ্রন্টে ওই যে প্লেয়ার রয়েছে, তাছাড়া তো খুব একটা অপশান নেই। কিন্তু মিডফিল্ডে এই সিজনে খুবই ভালো পারফরমেন্স করছিল, আমরা দেখেছিলাম আমাদের ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার সাহিল টাবোরা। তো সেই সাহিল টাবোরার যা ইনজুরি হয়েছে, সেই ইনজুরির কারণে সাহিল টাবোরা কিন্তু আর এই সিজনে খুব সম্ভবত মাঠে নামতে পারবে না। সাহিল টাবোরা কিন্তু সিজন আউট হয়ে গেল সেটুকু বলাই যায়, এবং তাকে আবার পরের সিজনে হয়তো দেখা যাবে। এটা কিন্তু একটা এফসি গোয়ার জন্য বড় ধাক্কা। গোয়াও এখনো চ্যাম্পিয়নশিপ রেসের মধ্যে রয়েছে, তো গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিটকে গেছে, মানালোর কিন্তু যথেষ্ট চাপ হবে। এছাড়া কেরালা ব্লাস্টার্সের যদি আমরা কথা বলি, ড্যানিশ ফারুক যেও কিন্তু একজন মিডফিল্ড প্লেয়ার, সেও কিন্তু ইনজুরির কবলে রয়েছে, তাকেও হয়তো এই সিজনে আর দেখতে পাওয়া যাবে না, যদিও তার অফিসিয়াল কনফার্মেশন আসেনি, তার জন্য আমাদের কিছুদিন ওয়েট করে যেতে হবে যে সে কী অবস্থায় রয়েছে। এরপর যদি আমরা আলোচনা করি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, যেই প্রশ্নটা প্রতিনিয়ত আসে, মিগুয়েলের কি হলো, কতদিনের শাস্তি হলো, কই জানালে না তো? দেখো, মিগুয়েলের এখনো পর্যন্ত অফিসিয়াল শাস্তি ঘোষণা হয়নি। তোমাদের এটুকু আপডেট দিয়েছিলাম ইস্ট বেঙ্গল আইনি লড়াইয়ে লড়ছে, তো সেক্ষেত্রে সেই আইন যে পথে যাবে সেখানে যা রায় আসবে সেটাই মেনে নিতে হবে। আর্থিক জরিমানার দিকটা ইস্ট বেঙ্গল ঠিক আছে মিটিয়ে দেবে, কিন্তু এই যে এতগুলো ম্যাচ নির্বাসন, লাল কার্ডের জন্য অবশ্যই এক ম্যাচ তো নির্বাসন ঠিক আছে, কিন্তু 3 ম্যাচ নির্বাসন হলে 5টা ম্যাচ 6টা ম্যাচ বাকি রয়েছে, তো সেক্ষেত্রে চাপের ব্যাপার। তো সেই নিয়েই কিন্তু চলছে, আগামীকাল কিন্তু সেই ব্যাপারে কিন্তু কিছু কনফার্মেশন আসতে পারে, কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে অন্তত 2টো ম্যাচ হয়তো তাকে ছাড়াই ইস্টবেঙ্গলকে পরিকল্পনা করতে হবে, এবং অলরেডি ইস্টবেঙ্গল সেই রকমই কাজ করছে। ট্রেনিং সেশন শুরু হয়ে গেছে, সেখানে কিন্তু নানান রকমভাবে দলকে এই যে সময়ে সেট করে নেওয়ার চেষ্টা কিন্তু অস্কার করছে। কখনো মিডফিল্ডে দেখা যাচ্ছে রাশিদ যদিও আজকে পুরো দমে অনুশীলন করেছে, অন্যদিন করেনি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপফ্রন্টে অ্যান্টনকে রেখে পরিকল্পনা করা হচ্ছে। 4-4-2 দলকে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে, অথবা 3-5-2 নিয়ে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে। কিন্তু আনোয়ার দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার, যেও কিন্তু ইনজুরি থেকে ব্যাক করে 2টো ম্যাচে অনেকটা করেই খেলেছে, কিন্তু এখনও 90 মিনিট খেলার জায়গায় আসেনি, তাকে নিয়েও কিন্তু প্র্যাকটিসে কোনো রকমভাবে রিস্ক নিতে চাইছে না, তাকে খুবই হালকা প্র্যাকটিস করানো হচ্ছে, এবং যাতে সে একদম ফিট থাকে এবং পরবর্তী ম্যাচগুলো তাকে যাতে পুরো দমে পাওয়া যায়, সেই জন্য কিন্তু তাকে কিছুটা হলেও ব্যাকআপ হিসাবে রাখা হচ্ছে, খুব অল্প ট্রেনিং সেশন করানো হচ্ছে। কিন্তু এই মুহূর্তে অ্যান্টন সে গোল পাওয়ার পর নিজের ছন্দও ফিরে পেয়েছে, সে প্র্যাকটিসে খুব ইমপ্রেসিভ পারফরমেন্স করছে। তো আশা করা যাচ্ছে পরবর্তী ম্যাচে অ্যান্টন ইউসুফকে হয়তো আমরা একসাথেও দেখতে পারি। আর সলের উপর গুরু দায়িত্ব তো রয়েইছে, দেখা যাক পরবর্তী ম্যাচগুলো ইস্টবেঙ্গল খেলে। পরের ম্যাচ ইস্টবেঙ্গলে তোমরা জানো যে ভোটের কারণে আমাদের কলকাতা থেকে ম্যাচ শিফট হয়েছে অন্য রাজ্যে, তো সেখানেই ইস্টবেঙ্গলকে খেলতে যেতে হবে। তো আশা করছি সেই ম্যাচে ভালো কিছু ফলাফল হবে, এবং আজকে যেরকম উড়িষ্যা এফসি খেলেছে দেখলাম, সেখানে ইস্টবেঙ্গলে ডেফিনেটলি ম্যাচটা বড় ব্যবধানে জেতা উচিত, কিন্তু ফুটবলে যে কোনো দিন যে কোনো কিছু ঘটে যেতে পারে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল সদা সতর্ক থেকে কিন্তু এই ম্যাচগুলো জেতার চেষ্টা করবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।